রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। লাভজনক গোলাপ চাষ, লাভজনক টমেটো চাষ, ছাগলের পক্স রোগের প্রতিকার, শীতকালীন একটি সবজি হলো টমেটো। এখন অবশ্য শীতকালের গণ্ডি ছাড়িয়ে গরমকালেও টমেটো চাষ করা হচ্ছে, কারণ সময়ের থেকে অসময়ের সবজির দাম বাজারে সবসময়ই বেশি থাকে। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ ব্লকের প্রগতিশীল সবজি চাষী বিকাশ বালা, তিনি ১ বিঘা জমিতে আত্মা প্রকল্পে পলি মালচিং করে এই সময় টমেটো চাষ করেছেন। উৎকৃষ্ট গুণমানের ফল পেতে তিনি বিজ্ঞানসম্মত পরিচর্যা করেন। লাভজনক টমেটো চাষে কৃষক বন্ধু তাঁর অভিজ্ঞতার কথা জানালেন। সিনজেন্টার কোম্পানির বীজ নিয়ে আমি প্রথমে বীজতলা তৈরি করি। এবার ২৫ থেকে ৩০ দিনের মধ্যে আমি এই বীজতলাটা তুলে আমার এই জমিতে লাগাই। তার আগে আমি জমি তৈরি করেছি, 3টে চাই দিয়েছি জমিতে। এবার জৈব সার দিয়েছি, ট্রাইকোডার্মা ভিরিটি ব্যবহার করেছি, সুডোমোনাস ব্যবহার করেছি, আর সঙ্গে ডিএপি 10-26 এবং কিছু পটাশ, মানে 45 কিলো সার, 3 রকম দিয়ে 45 কিলো, মানে 15 কিলো করে আর কি। এইটা আমি দিয়েছি। দেওয়ার পরে ওই ভাটি করেছি। ভাটি করে এইবার ওই 4 ফুট 3 ইঞ্চি একটা রোলে আমরা চওড়াটা আর কি, সেইটা দিয়ে ভাটি করে মাটি সমান করে তার উপরে মালচিং দিয়ে এবারে গাছগুলো লাগিয়েছি 2 দিকে, মালচিংয়ের 2 দিকে 2 ফুট, মানে মালচিংয়ের ভিতরে দূরত্ব, আর চারা থেকে চারার দূরত্ব হচ্ছে 1.5 ফুট। আর কিছুদিনের মধ্যেই মানে পুরো উঠে যাবে মালটা। আমি ভবিষ্যতে এই পদ্ধতি চাষ করব। এতে এই চাষ মালচিং দিয়ে চাষ করলে অনেক লাভবান, মানে ঘাস তো হবেই না জমিতে, নিড়ানি খরচটা বেঁচে যাবে, প্লাস আপনার সার কম লাগবে, রোগ পোকা খুবই কম। চারা লেগেছে আপনার প্রতি ভাটিতে 37টা করে চারা আছে। এইভাবে আমি যখন চারার বয়স ওই 15-20 দিন হয়ে গেল, তারপরে অল্প অল্প করে জল দিয়েছি। জল দেওয়ার পরে চারা লেগে গেল। কিছুদিন পরে বাঁশ খুঁটি দিয়ে আস্তে আস্তে সুতো দিয়ে 3টে করে তার দিয়ে বাঁধা শুরু করেছি। তারপর মাচায় উঠে গেল। উঠে যাওয়ার পরে পরপর ওই কিছুটা জৈব তেল আর কি, সেইগুলো ইউজ করেছি। আর কৃষি দপ্তর থেকে এটা দিয়েছিল আপনার ওই পাওয়ার ব্যাংক, ইন্দোফিলের পাওয়ার ব্যাংক, ওটা স্প্রে করেছি। আর নিম তেল, এইগুলো দিয়ে আমি চাষ করেছি। আর পরে পোকা লেগেছিল, সেটা দাদা নামে একটা তেল, জৈব তেল, সেইটা দিয়ে পোকাটাকে আমি কন্ট্রোল করেছি। এখন আর কোনো অসুবিধা নেই আমার কাছে। সার তো একবারই দিচ্ছে, আর সারের কোনো ব্যাপার নেই, নিগড়ানো নেই। হ্যাঁ, আর জল মাসে একবার, মানে এই পর্যন্ত আমি 2টো সেচ দিয়েছি। তাতেই আমার মালটা ওঠার মতো হয়ে গেছে। আর একটা হয়তো লাগতে পারে, তার মধ্যে মাল শেষ হয়ে যাবে। অন্যভাবে চাষ করলে যে খরচ হয় তার থেকে অনেক কম পয়সা খরচ করে আমি এই ফসলটা তুলতে পারবো মনে করছি। খরচ, একমাত্র খরচ যেটা হয়েছে সেটা বাঁশ, তার ওই লেবার যা লেগেছে। মালচিংটা 2 বছর থাকবে আমার আশা। আমি সেভাবে মাচাটা সেভাবে তৈরি করেছি। এইটা কেটে নিয়ে এতে সঙ্গে সঙ্গে আমি জ্যৈষ্ঠ মাসের লাস্টের দিকে গিয়ে আমার শেষ হয়ে যাবে মালটা, তখন আমি উচ্ছেদ চাষ করবো এই মাচায়। এবং উচ্ছেদ চাষের পরে আবার শশা নিয়ে আসবো। এইভাবে পর্যায়ক্রমে আমি 2 বছর ব্যবহার করতে পারবো। সেইভাবে মাচাটা তৈরি করা। অন্যান্য চাষিদের যা হয়েছে তার থেকে আমার খারাপ হয়নি, তার থেকে বরং ভালো হয়েছে বলতে হবে। ওই 15 থেকে 20 টাকা বাজার পেতে পারি আমার আশা। যদি সেইটা হয় তাহলে হয়তো 30 থেকে 40 হাজার টাকা বিক্রি হতে পারে। 1010 টাকা আমার খরচা হয়েছে, আমি একটা আইডিয়া করেছি জোন খরচা দিয়ে। আর এই মালচিং পদ্ধতিতে ফলনটা অনেকটাই বেশি এবং খরচের ভাগটা অনেকটা কম, রোগ পোকাও কম। তাতে পলি মালচিংয়ে লাভ করলে একবার কমও যদি হয় তার 4 থেকে 5 কিলো পার গাছে, তার বেশিও হয়। আমি যেটা দেখছি আমার 5-7 কিলো করে প্রতি গাছে হবে। সমস্যা হলে এডি অফিসে আমি কেপিএসের সঙ্গে যোগাযোগ করি। আমাদের কৃষি অফিসার আছেন এখানে, অয়নবাবু আছেন, অয়নবাবুর সঙ্গে বেশি যোগাযোগ করা হয়। মাঝে মাঝে আসেন আমাদের খেতে, দেখে যান। পরিচর্যা ওনার মানে সহানুভূতি নিয়েই আমি করি সবকিছু।
পলিমালচিং করে এই সময় টমেটো চাষের লাভজনক নিয়ে জানালেন বনগাঁ ব্লকের বিটিএম অয়নদীপ বিশ্বাস। পলিমালচিং পদ্ধতি ইদানিং দেখা যাচ্ছে আমাদের বনগাঁ ব্লক বলুন বা বিভিন্ন ব্লক বলুন, সেখানে কিন্তু অলরেডি প্রসার লাভ করেছে এবং এর যে সুবিধা অসুবিধাগুলো আছে, এই সুবিধা অসুবিধাগুলো কিন্তু আমরা অলরেডি যারা কৃষক আছেন তাদেরকে আমরা মোটামুটি বোঝাতে পেরেছি। বিষয়টা হচ্ছে প্রথমত চাষের খরচ অনেকাংশেই কম হয়। আর বিষয়টা হচ্ছে জল যেমন কম লাগে, তেমনি হচ্ছে পলিমালচিং এর প্রধান কাজ হচ্ছে আমার আগাছা দমন করা, সেইটা কিন্তু অনেক সাশ্রয় হয় এবং পোকামাকড় এর জন্য কম দেখা যায়। এই জন্যই পলিমালচিংটা বিশেষ লাভজনক। এটাই আমাদের উদ্দেশ্য যে নতুন প্রযুক্তি কোনো কিছু যদি থাকে সেটাকে আমরা আরও চাষিদের কাছে নিয়ে যাব, মাঠে নিয়ে যাব। সেই পলিমালচিংয়ের যে রোলটা থাকে প্রায় 2500 টাকা পর্যন্ত দাম, সেই রোলটা দিয়ে 4 ফুট হচ্ছে তার 4 ফুট 3 ইঞ্চি তার হচ্ছে চওড়া থাকে। সেই রোলটা দিয়ে মোটামুটি আমরা 15 কাঠা জমি একবারে কিন্তু কভার করতে পারি। সে 15 কাঠা জমি, আমার এখানে রয়েছে 18 কাঠা জমি। তার খরচ দেখতে গেলে আমার মনে হয় যে 2500 টাকা, এবং কিছু কিছু এখন যেহেতু প্রসার বাড়ছে অনেক কোম্পানিও চলে আসছে, আরও কম দামে আমরা ভবিষ্যতে পেতে পারি। এই পলিমালচিংয়ের যে বিশেষ ম্যাটেরিয়ালটা রয়েছে, দুটো দিক রয়েছে এর, একটা হচ্ছে কালো দিক আর একটা হচ্ছে রূপলি দিক। রূপলি দিকটা উপরে রাখতে হয়, যার কারণে কিন্তু যে আলো রিফ্লেকশন যেটা হয়, সেই রিফ্লেকশনের জন্য কিন্তু অনেক পোকামাকড়ও কিন্তু দিনের বেলায় আক্রমণ কম করে। মোটামুটি 1.5 ফুট মতো একটা চ্যানেল রাখা হয়েছে। চ্যানেলের পরে আমার 4 ফুট যে আমার চওড়া মালচ, সেটাকে 4 ফুট করে একটা বেড বানানো হয়েছে। এই 18 কাঠাতে 22টা 4 ফুটের রোতে কিন্তু আমার 18 কাঠা কমপ্লিট হয়ে গেছে। আত্মা প্রকল্পে পলিমালচ দেওয়া হয়েছে। এটা তো আমার একটা ডেমনস্ট্রেশন 4000 টাকা থাকে। তো সেই 4000 টাকার মধ্যে আমরা পলিমালচ দিয়েছি, আর কিছু বায়োপেস্টিসাইড দেওয়া হয়েছে, আর জৈব কিছু ওষুধপত্র দেওয়া হয়েছে। তো এই বাকি যা জিনিসপত্র লেগেছে সেগুলো কৃষক নিজেই করে নিয়েছে। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। গোলাপকে বলা হয় ফুলের রানী। পৃথিবীর সবচেয়ে বেশি দেশে এই ফুলটির চাষ করা হয়। ফুলদানিতে রাখা, তোড়া সাজানো এবং বিভিন্ন সাজসজ্জায় গোলাপের ব্যবহার দেখা যায়। আমাদের রাজ্যে প্রধানত ছোট আকারের গোলাপ চাষ করা হয় এবং এগুলো কাটা ফুল হিসেবে ব্যবহার করা হয়। নদিয়া জেলার রানাঘাট 2 নম্বর ব্লকের চাপড়া গ্রামের সুকুমার প্রামাণিক 1 বিঘা জমিতে মিনিপল জাতের গোলাপ চাষ করেন। তিনি গোলাপের চাষ পদ্ধতি এবং এর অর্থনীতি সম্পর্কে জানালেন। আমি দীর্ঘদিন ধরে গোলাপের চাষ করি এবং গোলাপ ছাড়াও আমার অন্যান্য চাষও আছে, গ্ল্যাডোলাস, তারপর গাঁদা ফুল, তারপর আপনার ধরেন রজনীগন্ধা, এগুলো আছে। কিন্তু মেনলি গোলাপ চাষে আমার বেশি ইন্টারেস্ট, কারণ দীর্ঘদিন ধরে চাষ করছি, তার দেখা যাচ্ছে যে গোলাপ চাষ করে আমার প্রফিটটা বেশি আসছে। এই প্রফিটের উপরে নির্ভর করে আমি মোটামুটি বেঁচে আছি। তাই এই গোলাপ চাষ করতে গিয়ে আমাকে প্রথমে 1 বিঘে জমিতে 8000 মতো চারা কিনতে হয়। প্রতিটা চারার দাম পড়বে আপনার 8 থেকে 10 টাকা। জাতটা হলো মিনুপাল জাত আমি চাষ করি। জমিটা চাষ দিতে হবে। জমিতে ঠিকমতো 10 থেকে 12 বস্তা নাইট্রোজেন সার, গোবর সার 25 থেকে 30 কুইন্টাল মতো জমিতে প্রয়োগ করতে হবে। তারপর জমিটা চাষ দিয়ে বেড তৈরি করার সময় আপনার চারা যখন বসাতে হয় আমাদের, তখন একটা লাইন, 1 লাইন থেকে 1 লাইনের দূরত্ব হবে 18 ইঞ্চি এবং চারার থেকে চারার দূরত্ব 18 ইঞ্চি। কিন্তু আমাদের যাওয়া আসার সুবিধার্থে মেনলি যে দুটো বাদে বাদে একটা করে বড় বেড করা হয়, সেটা আপনার 40 ইঞ্চি দূরত্ব রাখতে হয়। এবং এই গোলাপ চাষ করতে গিয়ে আমার মোটামুটি বলা যায় যে 1 বছরে 1,20,000 30,000 টাকা খরচ হয়ে যায় বিঘেতে। কিন্তু এই 1,20,000 থেকে 30,000 টাকা খরচ হলেও আমার পার বিঘেতে যদি বর্তমান যে বাজার মূল্য আছে সেই হিসাবে ধরতে গেলে আমার 2-3 লাখ টাকা এর উপর প্রফিট এসে যায়। কিন্তু বাজার তো সারাটা বছর একই থাকে না। কোনো সময় দেখা যাচ্ছে আপনার পার শতে 10 টাকা থেকে 15 টাকাও দাম হয়। আজকের বাজারে আছে আপনার প্রতি শত দাম 500 থেকে 600 টাকা। তা এই হিসাবে আমার 2 থেকে 3 লাখ টাকা হয়। কিন্তু গড় হিসাব যদি অ্যাভারেজ ধরা যায়, তাহলে দেখা যাচ্ছে আমার পার বিঘেতে 1 থেকে 1.5 লাখ টাকা থাকবে প্রফিট। আর এই গোলাপ চাষ করতে গিয়ে আমাদের নানান সমস্যায় পড়তে হয়। যেমন এর মেনলি রোগটাই হলো আপনার সাদামাছি এবং মাকড়। এই সাদামাছি এবং মাকড়কে প্রতিহত করার জন্য আমি মেনলি ব্যবহার করি সাহস
এবং সাপ প্রতি 100 ml সাহসের দাম পড়ে আমাদের 450 টাকা। এই সাহসের ডোজটা আমরা দিই পার লিটার জলে 1 ml করে, বিঘেতে 4 থেকে 5 ব্যারেল জল লাগবে। আর আপনার সাপটা লাগবে পার ব্যারেলে 50 গ্রাম করে, বিঘেতে লাগছে আপনার 4 ব্যারেল দিতে গেলে 200 গ্রাম লাগবে। আর এই চাষ করে আমাদের পার বিঘেতে যদি জমিতে গোলাপের ফলন প্রতিদিন 700-800 কিংবা 1000 হতে পারে। আবার যখন অত্যন্ত গরম এবং বর্ষাকালে তখন পার বিঘেতে আপনার 18 থেকে 20 অর্থাৎ 2000 গোলাপও হয়, কিন্তু তখন দাম আর থাকে না। বর্তমান যে বাজার 400 টাকা, এখন যেমন আমার আজ 1 বিঘে জমিতে 800 গোলাপ হয়েছে। 800 গোলাপ হলে 5-8টা 40-4000 টাকা আমার ইনকাম আছে আজকে। এই হিসাবে ধরতে গেলে আমাদের প্রফিট অনেক আসে। আর তারপর ধরেন জমিতে নিড়ানো, তারপর আপনার জল ইত্যাদি দিতে গেলে অনেক ওটাও খরচ আছে। ফাল্গুন মাসে চারা বসাই জমিতে, কিন্তু জমি নির্বাচন করতে হয় 4-5 মাস আগে। তারপর আপনার লাগানোর পরেও দেখা যাচ্ছে আমাদের বর্ষাকালের দিকে এর যে আগাছা নিয়ন্ত্রণের জন্য বর্ষাকালে প্রচুর পরিমাণে আপনার জোন বা লেবার দিতে হয়, কারণ তখন আগাছার অত্যন্ত পরিমাণ বৃদ্ধি পায়। আর শীতকালটায় লেবারটা কম লাগে, কারণ শীতকালে আগাছার বৃদ্ধিটা কম থাকে। তারপর বর্ষাকালে আপনার ধরেন অত্যন্ত পরিমাণে পোকামাকড়ের উপদ্রব থাকে, তখন খরচের পরিমাণটা বেড়ে যায় এবং ওষুধও বেশি ঘন ঘন প্রয়োগ করতে হয়। গোলাপ লাগানোর 3 মাস বাদে 2-1টা করে গোলাপ আসা ধরবে। তখন থেকে আমরা যদি শুরু করি, এমন দিন নেই যে গোলাপ কাটা বাদ যাবে, প্রতিদিনই কিছু না কিছু উঠবে। পার্সেন্টেজ কম থাকে, দেখা যাচ্ছে আপনার পার বিঘেতে 200 কি 300। তারপর ধীরে ধীরে গাছ যখন বৃদ্ধি পাবে তখন গোলাপের পরিমাণও বাড়বে। কিন্তু অত্যন্ত ঠান্ডাতে কড়া শীত পড়লে তখন কিন্তু গোলাপের পরিমাণ কমে যায় আর বর্ষাতে বৃদ্ধি পায়। পার বিঘেতে শীতকালে আপনার 700 থেকে 800 বা 1000 গোলাপ হতে পারে। প্রথম বছর আমাদের গোলাপ করতে যেমন 1,20,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে বিঘে, কিন্তু এইটা আপনার পরের বছরে গিয়ে আমার তো নতুন করে আর চারা কিনতে হচ্ছে না, তখন আমাদের খরচ 60-70 হাজার টাকার ভিতরে হয়ে যায়। এবং তখন কিন্তু প্রথম অবস্থায় আমাদের সব থেকে খরচ বেশি আসে। আর এই চারাটা রোপণ করার পরে আমাদেরকে মোটামুটি 5-6 বছর আমরা এই জমিতে রাখতে পারি, একই জমিতে গোলাপ গাছ। তারপরে 5-6 বছর বাদে আবার নতুন করে ওটা বাদ দিয়ে নতুন করে আমাদের নির্বাচন করতে হয়। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন সমর হালদার। তিনি রঙিন মাছ গোল্ডফিশের প্রজনন সম্পর্কিত বিষয়ে তিনি জানতে চেয়েছেন। গোল্ডফিশের প্রজনন বাণিজ্যিকভাবে করতে হলে প্রথমেই এর পছন্দসই ভ্যারাইটিগুলোকে বেছে নিতে হবে। মোটামুটিভাবে আমাদের রাজ্যের বাজারে যে ভ্যারাইটিগুলো চাহিদা আছে সেগুলো হলো রেড ক্যাপ ওরান্ডা, ফ্যান টেল, লায়ন হেড, পার্ক স্কেল, ভেইল টেল ইত্যাদি। প্রজননের জন্য পরিণত স্ত্রী ও পুরুষ মাছ বেছে নিতে হবে। সাধারণভাবে 2 বছর বা তার চেয়ে বেশি বয়সের মাছ বেছে নিতে হবে। 15 থেকে 20 লিটার জল ধরে এরকম অ্যাকোরিয়ামে বা সিমেন্টের চৌবাচ্চায় বা গামলায় এর প্রজনন করা যেতে পারে। জলের মধ্যে অ্যাকোরিয়ামের উপযোগী মাছ বা কৃত্রিম গাছ রাখতে হবে। প্রজননের উপযোগী মাছ যখন জলাধারে ছাড়া হয় তখন পুরুষ মাছটি স্ত্রী মাছকে ধাওয়া করে। এরপরে স্ত্রী মাছটি ডিম পাড়তে থাকলেই পুরুষ মাছ তার পেছনে পেছনে সাঁতার কাটতে কাটতে ডিমগুলোকে নিষিক্ত করে। ডিমগুলো গাছে আটকে যায়। ডিম পাড়া ও ডিম নিষিক্ত করার পরে স্ত্রী ও পুরুষ মাছকে তুলে নিতে হবে। 2-3 দিন পর থেকে ডিম ফুটে বাচ্চা বের হয়। এরপরে বাচ্চার পরিচর্যা করতে হয়। প্রথম দিকে এদের আর্টিমিয়া, ইনফিউসোরিয়া খাওয়াতে হবে। দিন 10 পর থেকে টুকরো করে কেঁচো দেওয়া যেতে পারে। 3 থেকে 4 মাসের মধ্যে গোল্ডফিশের চারা বিক্রির উপযোগী হয়। রঙিন মাছের প্রজননের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা না থাকলে অবশ্য এই কাজে সাফল্য পাওয়া কঠিন। সেক্ষেত্রে আপনি প্রশিক্ষণ নিয়ে রঙিন মাছের প্রজননে নামুন। প্রশিক্ষণের জন্য কলকাতা সল্টলেকে অবস্থিত সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এডুকেশনে যোগাযোগ করতে পারেন। এখন আবার বিরতির পর থাকছে আবার ফিরে এলাম অনুষ্ঠানে।
ছাগলের দেহে যেসব সংক্রামক রোগগুলো হয় তার মধ্যে ভাইরাস ঘটিত পক্স একটি। এই রোগ দেখা দিলে যদি সময় মতো চিকিৎসা না করা হয় তাহলে আক্রান্ত প্রাণী মারা যেতে পারে। তবে বিজ্ঞানসম্মত পদ্ধতি মানলে রোগটি ঠেকানো সম্ভব। এই রোগটির চিকিৎসা এবং রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে জানালেন উত্তর 24 পরগনা জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর চিন্ময় মাঝি। যেটি খুব দেখা যায় এবং এটি বায়ুবাহিত ছাগলের পক্স। আমাদের বসন্তের মতোই ছাগলের বসন্তের সময়কালও কিন্তু এই শীত চলে যাওয়া এবং যে গ্রীষ্ম বা বর্ষার যে আগমন এর মাঝের সময়ই সাধারণত হয়ে থাকে। প্রায় কম বেশি সমস্ত বয়সের ছাগলই কিন্তু এই পক্স রোগে আক্রান্ত হতে পারে। পক্স রোগটি একটি ভাইরাস ঘটিত রোগ। এই রোগটির হয়ে গেলে ওই ভাইরাসটিকে থামানোর জন্যে সেই ধরনের কোনো চিকিৎসা পদ্ধতি কিন্তু সাধারণভাবে সহজলভ্য নয়। পক্স যেহেতু ভাইরাস ঘটিত রোগ, তাই এক্ষেত্রেও কিন্তু টিকাকরণের যথেষ্ট আবশ্যিকতা আছে। তো ভাইরাসটি সাধারণত বায়ুবাহিত হয়। পক্স হলে যে বিভিন্ন ধরনের গুটি দেখা যায়, রোগাক্রান্ত যদি পশু হয় তার সংস্পর্শে যদি অন্য আর একটি সুস্থ ছাগল আসে তাহলে তার ক্ষেত্রেও কিন্তু এই ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। গুটিটি যখন তৈরি হচ্ছে সেই সময়কালটি হচ্ছে এই পক্সের ক্ষেত্রে কিন্তু ছড়ানোর সময়, পক্সের জীবাণুটা ছড়ানোর সময়। গুটি যখন শুকিয়ে যায় তখন কিন্তু পক্সের ছড়ানোর সংক্রমণের যে হারটা সেটা একটু কমে আসে। একই জায়গায় যদি গাদাগাদি করে অনেকগুলি ছাগল থাকে তাহলে খুব তাড়াতাড়িভাবেই পক্সের জীবাণু কিন্তু প্রায় প্রত্যেকটি ছাগলের ক্ষেত্রেই ছড়িয়ে পড়বে। এই ক্ষেত্রে যেটা আমাদের করা উচিত সেটা হলো যে সময়কালে এই পক্সের জীবাণুটা দেখা দেয়, তো এই সময়কালটি আসার সময়ই যদি আমরা সমস্ত ছাগলগুলিকে পক্স ভ্যাকসিন দিয়ে তাদেরকে টিকাকরণ করতে পারি তাহলে কিন্তু এই পক্সের রোগটিকে কিন্তু আটকানো যায়। 5 মাস বয়স এরকম তাদের ছাগলের ক্ষেত্রে গর্ভধারণ মোটামুটিভাবে। তো এর প্রথম দিকে যদি ভ্যাকসিনটা দিয়ে দেওয়া সম্ভবপর হয় তাহলে কিন্তু সেটা এক পক্ষে ভালোই, এবং সেই যে অনাক্রম্যতা মায়ের দেহে তৈরি হয় সেটি কিন্তু বাচ্চা যে তার দেহেও কিন্তু সেই অনাক্রম্যতাটা কিছুটা আসে। যদি মায়ের ভ্যাকসিন করা থাকে তাহলে 3 মাস পরে কিন্তু আমরা ছাগলের বাচ্চাগুলিকে ভ্যাকসিন দিতে পারি। যদি রোগটি হয়ে যায় সেক্ষেত্রে ছোট ছোট গুটি গুটি মতন প্রথমে দেহের অল্প জায়গায় বের হয়, সেইগুলি আস্তে আস্তে শক্ত হতে থাকে। প্রথমে একটু ঘায়ের মতন হয়, শক্ত হয়ে সেগুলো একটা কালো গুটির মতন হয়ে যায়। এই জিনিসটা আস্তে 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 কিন্তু ছড়াতে থাকে। ছাগলের বা ভেড়ার ক্ষেত্রে কিন্তু মর্টালিটি বা মৃত্যু হার খুব একটা বেশি না, কিন্তু খামারি যেটাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হন সেটা হচ্ছে চামড়ার ক্ষতি। পক্স হলে স্থায়ী ক্ষত রেখে যায়, যেটা কিন্তু ওই যখন চামড়া কাটা হয় সেই সময় কিন্তু এই ক্ষতগুলি খুব বিশালভাবে প্রভাব বিস্তার করে এবং সেই চামড়ার দাম কমে যায়। পক্সের ক্ষেত্রে মৃত্যু হার কিন্তু বড়দের থেকে ছোটদের বেশি হয়। যদি পক্স হয়ে যায় সেক্ষেত্রে প্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে রোগাক্রান্ত যে পশুটি সেই পশুটিকে কিন্তু বাকি সুস্থ প্রাণী যেগুলি আছে সেগুলির থেকে সম্পূর্ণ আলাদা করে দিতে হবে। আগে সুস্থ প্রাণীগুলোর পরিচর্যা করে তারপরে অসুস্থ প্রাণীটার পরিচর্যা করবেন। প্রতিদিন যে ক্ষতস্থানগুলি আছে সেই ক্ষতস্থানগুলি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ দিয়ে 1 চিমটে পটাশ নিয়ে যদি 1 মগের মতন জলে আমরা ফেলে দিই, সেই জল দিয়ে যদি আমরা ওই সমস্ত ক্ষতস্থানগুলিকে ধুয়ে দিই তাহলে খুব ভালো হয়। এরপর ওই সমস্ত জায়গাগুলিতে আমরা যে কোনো অ্যান্টিসেপটিক লোশন, বিশেষ করে হিম্যাক্স বা বোরিক অ্যাসিড গ্লিসারিন উপকরণ আছে, এই ধরনের কোনো মলম আমরা সেই সমস্ত জায়গাগুলিতে দিয়ে দিতে পারি। পক্স যদি খুব বেশি বেড়ে যায় তাহলে মুখের ভেতরে অনেক সময় ক্ষত তৈরি হয়, সেই ক্ষতর ফলে খাওয়া দাওয়ার অসুবিধা হয়। তো তখন খামারি ভাইদের দেখতে হবে এমন কোনো খাবার যেটা অন্তত লিকুইড বা তরল হিসাবে বাচ্চা বা বড় যে সমস্ত ছাগলগুলি আক্রান্ত হয়েছে তাদের যদি খাওয়ানো যেতে পারে। এটা ছাড়াও যদি সিস্টেমেটিকভাবে যে সমস্ত উপসর্গ দেখা দেবে সেই উপসর্গ অনুযায়ী কিছু চিকিৎসা করতে হবে।
যদি জ্বর আসে তাহলে জ্বরের ওষুধ, কিছু ভিটামিনের দরকার, সেই ভিটামিন কিছুদিন সাপ্লিমেন্ট হিসাবে সেই আক্রান্ত ছাগলটিকে দিতে হবে। ভারতবর্ষের যে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, তাদের পক্ষ থেকে পক্স বা খত তৈরি হয়, সেক্ষেত্রে মেথি, কালোজিরা, গোলমরিচ, কাঁচা হলুদ এগুলি 10 গ্রাম করে, এর সাথে গুড় 120 গ্রাম এবং 4 কোয়া রসুন দিতে পারলে ভালো হয়। এগুলি সব মিক্সচারে বাটা হবে এবং এর সাথে আলাদা করে একটি গোটা নারকোল কুড়িয়ে সেটি যদি ভালোভাবে মিশিয়ে ক্ষতস্থানগুলিতে দিনে 3-4 বার করে লাগানো হয়, তাহলে এই যে পক্স বা অন্যান্য যে সমস্ত রোগ, সেই সমস্ত রোগের যে জীবাণু ক্ষতস্থানগুলি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এর সাথে সাথে আমাদের যে জিনিসগুলিকে লক্ষ্য রাখতে হবে, খামারে যেন আলো বাতাস ভালোভাবে ঢোকে সেটা অবশ্যই দেখতে হবে। খামারের চারপাশে যদি 2% আমরা কস্টিক সোডার দ্রবণ ছড়িয়ে রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু জীবাণু অনেকটাই কমে যায়। খামারের চারপাশে অন্তত 3 মিটার ব্যাসার্ধ জুড়ে ব্লিচিং পাউডার যদি আমরা ছড়িয়ে রাখতে পারি, সেটাও অবশ্যই দেখতে হবে। রোগাক্রান্ত যে সমস্ত পশুগুলি আছে সেগুলি বাইরে চড়তে গিয়ে যেন কোনো সুস্থ প্রাণীর সাথে না মেশে। অবশ্যই আপনাকে দৃষ্টি রাখতে হবে যেন হিট স্ট্রেস বা যেটা গরমের ফলে যে স্ট্রেস তৈরি হয় সেই দিকে যেন লক্ষ্য রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল এবং জলের সাথে যদি একটু গুড় বা লবণ মিশিয়ে দিতে পারা যায় প্রতিদিন, তাহলে খুবই ভালো হয়। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে, জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্ট লেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।